এখন একটা বাইক আপনি এরকম নিচ্ছেন, প্রথমে নিয়ে একটা টান দিচ্ছেন, টান দিয়ে এইভাবে ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দেওয়ার পরে দেখছেন যে বাইক আরেক দিকে দৌড় দিচ্ছে, ওইদিকে আপনি বাইক এদিকে। বলতে হবে এটা কোন বাইকের চাবি। হ্যাঁ, ওই পাশে লেখা ছিল, অনেকেই চিনে ফেলবেন এটা কোন বাইকের চাবি। আর দুইটা পছন্দের জিনিস হচ্ছে আজকে একদম আমার চোখের সামনে, একটা হচ্ছে ভিটস অ্যান্ড একটা হচ্ছে দেখছেন ভিটসের পাশে এটা কি রাখা। ইয়েস, এটা হলো R15 ভার্সন 4 অ্যান্ড এই বাইকটা গতকালকে কেনা হয়েছে। আচ্ছা, কেউ আবার ভুল ভাবেন না যে বাইকটা আমি আমার জন্য কিনছি। বাইকটা কিনছি হচ্ছে মানে সরি, বাইকটা কেনা হয়েছে বলতে আমি কিনি নাই আসলে। শুভ ভাই কালকে ছিল না, অ্যান্ড এই বাইকটা কালকে আসছে। অ্যান্ড আসার পরে শুভ ভাই বলতেছিল ভাই বাইকটা একটু দেখে রাখেন তো কি অবস্থা কি। অ্যান্ড পরে আমি রাতে গিয়ে এই বাইকটা হচ্ছে রিসিভ করছি। বাইকটা বাইক ফেরির জন্য রাখা হয়েছে। বাইকটার কিলোমিটার 19,010 অ্যান্ড এখন আমি যা চালাবো তা হলো বাড়বে। চলেন, আমার হেলমেটটা আমার সাথে ছিল না, হেলমেটটা নিলাম বাসা থেকে। অ্যান্ড বাইক মোটামুটি সব কিছু রেডি, ফুয়েল একটু কম আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফুয়েল কি একদম নাই নাকি? আচ্ছা, তাহলে ফুয়েল ঢালতে হবে। আচ্ছা দেখি, চলেন বের হই, ফুয়েল লাগলে ঢেলে নিব। ভাই আল্লাহ হাফেজ। পছন্দের বাইকের সিরিয়ালে যদি বাইক রাখা হয় তাহলে লুকসের দিক থেকে বাংলাদেশে এখনো পর্যন্ত যত বাইক আছে ওর মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দের বাইক হচ্ছে এইটা। এটা কি বাইক? এটা হচ্ছে R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক ইন্দো বলে অনেকে, ভার্সন 4 ইন্দো ব্ল্যাক বলে অনেকে। অ্যান্ড সম্ভবত এই রাস্তা দিয়ে আমরা গেলে বের হয়ে যেতে পারবো। একটু আগারগাঁয়ের দিকে যাব, একটু খোলামেলা রাস্তায় আপনাদের সাথে ভিডিও শেয়ার করার ইচ্ছা আছে। অ্যান্ড আচ্ছা, যেটা বলতেছিলাম ডানের এই রাস্তাটা দিয়ে মনে হয় যাওয়া যায়। যেটা বলতেছিলাম গতকালকে লাস্ট ভিডিওতে যে আমরা হচ্ছি আজকে একটা প্রোগ্রামে যাব, ওই প্রোগ্রামে আজকে আমরা যাব। এমন কেউ ভাইবেন না যে প্রোগ্রামে আমরা যাব না, আমরা যাব। যদিও প্ল্যান ছিল বিকেল 4টা-5টার দিকে বের হওয়ার, কিন্তু আমি জানি যে আসলে এই ধরনের প্রোগ্রামের প্ল্যানগুলো কখনোই সময় মতো হয় না। এই জন্য আমি বাইক নিয়ে ভিডিও শ্যুট করতে বেরিয়ে গেছি। আর আমরা সম্ভবত 6টা-7টার দিকে রওনা হব, মানে সন্ধ্যার পরে। যত যাই বলেন, সন্ধ্যার আগে বের হওয়া কোনোভাবেই সম্ভব হবে না। এদিক দিয়ে না এদিক দিয়ে। এই কে রে, বন্ধ হয়ে যাস কেন? চালু হ, চল। বাইক আমার কথা শুনে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই রোডটা আমি চিনি, কিন্তু তারপরে ইদানিং আমার ভুল হয়ে যেতেছে। লাস্ট একদিন এই রোড দিয়ে বের হয়ে কোন দিক দিয়ে যে আমি যে কই গেলাম ভাই, সত্যি কথা আমি পরে নিজেও চিনি নাই যে আমি আসলে কোন রোড থেকে কোন রোডে গেলাম। এই হলো অবস্থা। যাক, চলেন দেখি, বের হয়েছি যেহেতু কোনো না কোনো দিক দিয়ে কোনো এক জায়গায় তো আমাদের যাইতেই হবে। অ্যান্ড আবার রোড উল্টাপাল্টা লাগতেছে। আচ্ছা চলেন আগাইতে থাকি, আগাইতে এক জায়গায় না এক জায়গায় তো যাবোই, কোনো না কোনো জায়গায় যাবো। রাস্তায় যেহেতু বেরিয়েছি, কোনো না কোনো জায়গা দিয়ে বের হবো ইনশাআল্লাহ। সন্ধ্যার পরে যেহেতু এখানে যাবো, চিন্তা করলাম যে বিকেলটা এরকম একটা সুন্দর বাইক আমার সাথে আছে, এই বাইকটা যদি রাইড না করি তাহলে তো আসলে বাইকিং ক্যারিয়ারের সাথে বেমানি হয়ে যাবে। এই জন্য বাইকটা নিয়ে বেরিয়ে গেছি। আর বের হয়ে এমন মানিকের চিপায় পড়ছি ভাই, সত্যি কথা এই রোডগুলো আমি টোটালি চিনতেছি না যে কোন দিক থেকে কোন দিকে যাইতেছি। তবে এইটা বুঝতেছি যে এর আগে কোনো একটা দিন আমি এই রোডগুলাতে এরকম ভুল করে আসছিলাম। এসে আমার ওই দিন তাড়াহুড়া ছিল, এত মেজাজ গরম হইতেছিল যে আসলে কি থেকে কি করতেছি আমি। কিন্তু না, আজকে মেজাজ গরম হইতেছে না মোটেও, কারণ আজকে আমার হাতে অফুরন্ত সময় আছে। আমরা যেহেতু সন্ধ্যার পরে যাব, কোনো ঝামেলা নাই। আর আজকেই আমরা একটা পিকনিক বা গ্রামের ভাষায় যেটাকে বলে জোলাবাতি, ওইটা করতে যেতেছি। আর আজকেই প্রবলেম কি হয়েছে জানেন? আজকে সবচেয়ে বড় যেটা প্রবলেম হয়েছে, আজকে প্রচন্ড ঠান্ডা। আমি যে বাইক চালাইতেছি আমার রীতিমতো ঠান্ডা লাগতেছে। একটু আগে আমি একটু হেঁটে বেরিয়েছিলাম, হাটটা ঠান্ডায় মানে পুরা বাজে অবস্থা হয়ে গেছিল। অনেক ঠান্ডা পড়ছে। তবে শীতের শেষ দিকে একটু ঠান্ডা পড়াতে আমি মোটামুটি খুশি। আর কারো খুশি লাগতেছে কিনা জানি না, কারণ আমার হচ্ছে ঠান্ডা ব্যাপারটা অনেক বেশি পছন্দ। আর কোনো শীতকালে যদি ঠান্ডা না পড়ে, ও পুরা দমে আমি মিস করি। আমি পুরা গরমকালটা ওয়েট করতে থাকি যে কবে ঠান্ডা পড়বে আর কবে ঠান্ডা পড়বে। আর শীতের দিন গত 2 বছর আগে এরকম হয়েছিল যে পুরা শীতে জাস্ট জানুয়ারির 1 থেকে 15 এই টাইমটা একটু বোঝা গেছে যে ঠান্ডা আছে। আর পুরা শীতটা কোনো ঠান্ডায় বোঝা যায় নাই ভাই। ওইবারের পুরা বছরটা আমার খুব খারাপ গেছে। গরমের সময় গরম পড়বে, শীতের সময় শীত পড়বে, এটাই তো হওয়া উচিত, তাই না? শীতের দিনে যদি শীত না পড়ে ভাই, মন মেজাজটা খুব খারাপ থাকে। আচ্ছা আসেন আমরা এদিক থেকে বেরোয় দেখি, মেইন রোডের দিকে যাই। কি একটা দেখা যাইতেছে, দক্ষিণ পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ দেখা গেছে, তার মানে ঠিক রোডেই আছি আমরা। আচ্ছা চলেন আমরা বাইকটাকে এবার একটু সামনে থেকে দেখি, কারণ হচ্ছে এরকম একটা সুন্দর বাইক যদি বাইরে থেকে আপনাদেরকে না দেখানো হয় তাহলে এইটার মেইন ব্যাপারটা বোঝা যাবে না। কালোর সাথে এই ব্যাপারটা যা যাইতেছে, এই বাইকের একটা স্পেশাল ব্যাপার একটু বেশি ভালো লাগতেছে। সে ব্যাপারটা হচ্ছে এখানে এটায় কার্বন করা হয়েছে।
মানে ফুল ব্ল্যাকের মধ্যে। আমি একবার চিন্তা করছিলাম এই ব্যাগটা যখন আমার ছিল যে এরকম কিছু করব কিনা, কিন্তু তখন সাহস করতে পারি নাই যে আসলে কার্বন করলে কিরকম লাগবে বা কি, কারণ একবার কার্বন করে ফেললে এটা তুললে যদি রঙের কোনো ক্ষতি হয় এরকম একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছিল। আর আমি করলে আসলে কার্বন স্টিকার করতাম না, হাইড্রো ডিপিং করে ফেলতাম, যে কারণে একটু ভয়ে ছিলাম। বাট আসলে কার্বন করাতে বাইকটাকে আরও বেশি জোস লাগতেছে। এটা একটু অ্যাশ টাইপের কার্বন করা হয়েছে, মানে কার্বন প্রিন্ট করা হয়েছে। আর একটু ডার্কের মধ্যে যেটা ওইটা করলে মনে হয়, মানে আর একটু ডার্ক অ্যান্ড গ্লসি যেটা ওইটা করলে মনে হয় আর একটু ভালো লাগতো। তবে একটা জিনিস কি জানেন, এই ফুল বাইকটা লুকসে একটা ব্যাপার এই বাইকটাকে একদম খ্যাত বানায় দিছে। আপনাকে আমি একটু বাইকের পেছন থেকে দেখাই। পেছনে যেমন এই যে এখানে ইন্ডিকেটরগুলা শাপলা ফুলের কুড়ির মতো আর কি, ইন্ডিকেটরগুলো আসলে এই বাইকের শান, মানে এই বাইকের স্পেশালিটি। বেশ লাগে দেখেন। নর্মালি ইন্দোনেশিয়ান বাইক বোঝার একটা এখন এই একটা উপায় রয়ে গেছে যে এই ইন্ডিকেটরগুলা। আর এইখানে যে এটা যেটা লাগাইছে এই ইন্ডিকেটরটা, মানে ঠিক আছে আফটার মার্কেট প্রথম দিকে আসে যখন অনেক দাম থাকে অনেকে লাগায়, কিন্তু পরবর্তীতে যখন এগুলো অ্যাভেলেবেল হয়ে যায় না তখন খুব চিপ লাগে। কারণ অরিজিনাল যে স্টক ইন্ডিকেটর এগুলো কিন্তু অনেক দামি, চাইনিজ এগুলো পানি গেলেই নষ্ট হয়ে যায়, তো বেশ চিপ একটা ব্যাপার। এটা আমার কাছে ভালো লাগে না এই ব্যাপারটা। এছাড়া এই বাইকের আর কোনো কিছু চেঞ্জ করা নাই, এই ব্যাপারগুলো ভালো লাগছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাইজর। এই স্টক ভাইজরে বাইকটাকে যত সুন্দর লাগে এর চেয়ে যদি আবার কালো বড় ভাইজর লাগানো হয় ওইটা আবার আরেক রকম হয়। তবে একটা ব্যাপার কি জানেন, স্টক ভাইজর ইজ স্টক ভাইজর, কারণ এই ভাইজরটা বানানো হয়েছে এই বাইকটার মধ্যে কতটুকু বাতাস কাটতে হবে কিভাবে কি, ফুল ডিজাইনটা ওইভাবে করেই বানানো হয়েছে যাতে স্পিড উঠলেও কন্ট্রোলে থাকে অ্যান্ড ব্রেক করলেও সুন্দরভাবে জিনিসটা কন্ট্রোল হয়, সেটা ছোট রোড হোক বা বড় রোড হোক। মূলত হাই স্পিডে কন্ট্রোলের জন্যই আসলে এই অ্যারোডাইনামিক শেপটা রাখার জন্য এই ভাইজরগুলো ইউজ করা হয়। আফটার মার্কেট বা থার্ড পার্টি যে ভাইজরগুলো আপনি পরবর্তীতে লাগাবেন ওইটা আসলে কোনো কারণে আপনার অ্যাক্সিডেন্টের কারণ হয় কি না এটাও কিন্তু বোঝার ব্যাপার আছে। অনেকে দেখা যায় ফুল হেড মাস্ক চেঞ্জ করে বড় ভাইজর লাগায়, বড় ভাইজরগুলো অনেক সময় রিস্কের কারণ হয়ে দাঁড়ায়। আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে এই জিনিসগুলো চেঞ্জ করে ফুল ব্যাক প্যানেলটা অনেক বড় করে লাগায়, R1M বা R1 ওগুলার লেস টেস লাগাইছে, ফুল একদম এই ব্যাপারটা চেঞ্জ করে ফেলে। ওই সেম এই জিনিসগুলো করাও ঠিক না। কেন এই বাইকটাকে বানানো হয়েছে এই যে দেখেন এখান দিয়ে ফাঁকা আছে, এদিক দিয়ে বাতাস গিয়ে দেন বাতাস কেটে আপনাকে স্টেবল রাখবে এই পিছনের ব্যাক প্যানেলগুলা। এটা চেঞ্জ করে যখন আপনি অন্য কিছু লাগাবেন, অথবা অনেকে দেখি এখানে ছিদ্র বন্ধ করা লাগায়, মানে ছিদ্রই থাকে না, জাস্ট একটু ডিজাইন করা থাকে, সেখানে বাতাস তো এখানে বেজে যাবে। এই জিনিসগুলো করলে লস আপনারই। দেখতে একটু সুন্দর লাগে বাট হাই স্পিডে কন্ট্রোলিং অ্যান্ড স্টেবিলিটিতে কিছুটা ঝামেলা পাবেন। এজন্য অনেক কিছু ব্যাপার আছে, অনেক জিনিসপত্র আছে যেগুলো আফটার মার্কেট লাগানোর চেয়ে না লাগানোটা ভালো, স্টকটাই ভালো। যাক, অলরেডি চালায় ফেলছি হচ্ছে 19,013, 10-এ মনে হয় বের করছিলাম না, 3 কিলো চালায় ফেলছি অলরেডি। বাহ, আরও 4-5 কিলো তো এখন চালাবই আমি। আচ্ছা দাঁড়ান, আমি রেকর্ড হয় কিনা একটু চেক করে নিই। হ্যালো, হ্যাঁ রেকর্ড হচ্ছে। ভাই এই রেকর্ডিং নিয়ে আমি অলওয়েজ খুব টেনশনের মধ্যে থাকি। আমার এই ভ্লগিং লাইফে এখন সবচেয়ে বড় প্যারা যেটা হয়ে দাঁড়াইছে সেটা হলো অনেক ফুটেজে আমি দেখি সাউন্ড নাই। ভাই আমি ওই দিন একটা ক্রুজার বাইক নিয়ে ভিডিও বানাইছি, রাস্তায় একটা ক্রুজার বাইক দেখে ওইটার একটা ফুটেজ নিয়ে একটা ভিডিও বানাইছি, অ্যান্ড বাসায় এসে এডিট করতে গিয়ে দেখি পুরা ভিডিওটার মধ্যে সাউন্ড নাই। অ্যান্ড আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা রাস্তা, চলমান একটা রাস্তা, একদম ফুল বিজি একটা রোড, এখানে ভিডিও রেকর্ড করে ভিডিও করতেছি, ওখানে কোনোভাবেই বোঝার উপায় আছে, দেখার উপায় আছে যে আসলে সাউন্ড রেকর্ড হচ্ছে কিনা? আমি যদি এইভাবে আয়নার মধ্যে এখন দেখতে যাই, মানে ওই রকম রোডে দেখতে যাই, এখানে না হয় দেখা যাবে, বাট ওইখানে দেখতে গেলে তো অ্যাক্সিডেন্ট হবে। খুব একটা ফাপড়। ভাই গোপ্রো, তোমাদের কাছে আমার এটা রিকোয়েস্ট যে তোমরা তোমাদের সাউন্ডের এই ব্যাপারটা একটু ঠিকঠাক করো ভাই। এইভাবে আমাদের অনেক ইম্পর্টেন্ট ফুটেজ নষ্ট হয়। এত টাকা দিয়ে আমরা এই মালপত্রগুলো কিনি, গোপ্রো বা ক্যামেরা বা অ্যাক্সেসরিজ, যদি একটা সার্ভিস না পাই তাহলে তো ভাই সমস্যা। আমার মনে হয় গোপ্রোর এই ব্যাপারগুলো একটু করা উচিত, এটা একটু আমলে আনা উচিত, আমলে নেওয়া উচিত, আর একটু ঠিকঠাক করা উচিত, একটু ভালো কোয়ালিটির জিনিসপত্র আমাদের দেওয়া উচিত। চলেন আমরা একটু বিকেলে মেলা পরিবেশে এখানে ঘুরি, অ্যান্ড ঘুরে ফিরে আমরা একটু ভিডিও রেকর্ড করি, অ্যান্ড আপনাদের সাথে তো শেয়ার অলরেডি করতেছি। অনেক সময় এই ধরনের উল্টাপাল্টা কথা কেন বলি জানেন? যখন কথা খুঁজে পাই না। আচ্ছা বাইকটা একটু চেক করি না আমরা, যে বাইকটার স্টেবিলিটি ঠিক আছে কিনা। কালকে আমি এই বাইকটা চেক করছিলাম 60 ফিট রোডে। একটা বাইক যদি আপনি কেনার জন্য দেখেন, তাহলে ওই বাইকটা যদি আপনি চেক করেন অবশ্যই এই ধরনের কোনো রোডে এসে চেক করবেন। ভাঙ্গা রাস্তায় সাসপেনশন দেখবেন ঠিক আছে, বাট এই ধরনের রোডে যদি আপনি 50, 60, 70 না উঠাইতে পারেন, তাহলে হুইল, চাকার রিম টাল থাকলে আপনি বুঝবেন না।
চাকার রিম টাল বোঝার জন্য দুইটা ব্যাপার, দুইটা জিনিস। এক হচ্ছে মেইন স্ট্যান্ড বা ডাবল স্ট্যান্ড করবেন, পেছনের চাকা ঘুরায় এরকম নক সাইডে ধরে দেখবেন যে টাল আছে কিনা, ডিস্ক প্লাস রিম। অ্যান্ড সামনেরটাও সেম, ঘুরায় দেখবেন যে টাল আছে কিনা। একটু বেশি স্পিডে ঘুরায় এরকম সাইডে এইভাবে ধরে রাখবেন আঙ্গুল, দেখবেন যে কতটুকু নড়াচড়া করে। একটু একটা নড়াচড়া আছে, ওইটা করবেই, অতটুকু টাল থাকেই চাকা, কিন্তু অতিরিক্ত করলে তো বুঝতেই পারবেন। আর আরেকটা হলে এই ধরনের বাইকগুলো তো মেইন স্ট্যান্ড নাই, সেই ক্ষেত্রে দুজন লাগবে। সাইড স্ট্যান্ডে উঁচু করে ধরে ওটা অনেক ঝামেলা। তার চেয়ে আপনি একটা করতে পারেন, এই ধরনের একটু বড় রাস্তায় বাইক চেক করবেন কেনার আগে, তাহলে এরকম টান দিবেন, টান দিয়ে মোটামুটি ছেড়ে দিবেন, অ্যান্ড দেখবেন যে স্টেবল আছে কিনা, অ্যান্ড চাকা কোনো কাঁপাকাঁপি আছে কিনা। বল রেসারের ঝামেলা, চাকার ঝামেলা, তারপরে টির ঝামেলা, এই সমস্ত যাবতীয় ঝামেলা যখন জোরে টান দিয়ে ছেড়ে দিবেন, আবার দেখেন উল্টায় পড়েন না, খুব সাবধান এই ব্যাপারগুলা। জোরে টান দিলেন ঠিকই, কিন্তু ধাম্মাস দিয়ে উল্টায় পড়ে গেলেন। এই জন্য আগে বুঝতে হবে ছাড়ার আগে। ধরেন আমরা যখন বাইক চেক করি এভাবে আগে চালাই, হ্যাঁ চালায় মোটামুটি একটা এরকম সিচুয়েশনে যখন আসে, ছাড়ার আগে আমি এইভাবে ছাড়ি, দেখেন এইভাবে হাত একটু 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 দেন, ওকে ঠিক আছে। এখন একটা বাইক আপনি এরকম নিচ্ছেন, প্রথমে নিয়ে একটা টান দিচ্ছেন, টান দিয়ে এইভাবে ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দেওয়ার পরে দেখছেন যে বাইক আরেক দিকে দৌড় দিচ্ছে, ওইদিকে আপনি বাইক এইদিকে, এই রিস্ক তো নেওয়া যাবে না, এই রিস্কে যাওয়াই যাবে না। এই জন্য চেক করতে হলে আগে নিজের জীবনের মায়া করতে হবে। একটা বাইক চেক করতে যায় নিজে পয়রা ময়রা সমস্যা। অনেক ওয়ার্কশপের লোকজন এভাবে মারাও যায়, দেখবেন। যে কোনো ওয়ার্কশপে আপনি যদি জিজ্ঞেস করেন যে তোমাদের এখানে কোনো ওয়ার্কার কি বাইক টেস্ট রাইডে যায় অ্যাক্সিডেন্ট করছে, এরকম অনেকেই করে। ব্রেক টেক হাবি জাবি এগুলা চেক করতে যা মানে দেয় একদম টান টান দিয়ে পরে একটা উল্টাপাল্টা হয়ে, মানে গ্যারেজের এরকম অনেক ঘটনা আছে। ইদানিং একটু এগুলা কমছে, আগে এই জিনিসগুলা খুব শোনা যেত যে অমুক গ্যারেজের ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, অমুক গ্যারেজের ছেলে অ্যাক্সিডেন্ট করে হাত পা ভাঙছে। এই আর গ্যারেজের ছেলেদের একটা প্রবলেমও আছে ভাই, এটা আমি এই লাইনে কাজ করি, এই জন্য আমি যে লুকায়া যাব ব্যাপারটা তা না। গ্যারেজের ছেলেদের একটা বড় সমস্যা হইলে বাইক পাইলে ওরা ছাপরিগিরি করবেই। ছাপরি প্রথাটা আসছেই আসলে সত্যি কথা কি ওদের কাছ থেকে, মানে ওরা বাইক পাইলে ছাপরিগিরি করবেই। আপনি যত ভালো বাইক দেন আর যত খারাপ বাইকই দেন, ওরা এমন টান, উনি এরকম রাস্তার মাঝখান দিয়ে দৌড়াইতেছে কেন, ওরা এমন টান দিবে ভাই, এমন টান দিবে, এবং ওদের ওই টানে আপনার ভালো বাইক অনেক সময় খারাপ হয়ে যাবে। আমি একটা জিনিস বুঝি না, যে রকেটের মতো ওদের কেন মানে পিছনে কেন আগুন জ্বলে থাকে, এই জিনিসটা আমি বুঝি না। আচ্ছা, রকেটের এই আগুন জ্বলার কাহিনীটা আপনাদেরকে একটু শোনায় আজকে এদিক থেকে বের হই, চলেন যাইতে যাইতে বলি। প্রথমত প্লেন আর রকেট আকাশে উঠতেছে, পাশাপাশি উঠতেছে, অ্যান্ড ফ্রি টাইম। তো প্লেন আর রকেট কুশল বিনিময় করতেছে, হ্যাঁ রকেট ভাই কি অবস্থা, হ্যাঁ প্লেন ভাই এই তো ভালো আছি। এখন প্লেন অনেক প্রশ্ন টশ্ন করলো, রকেট অনেক প্রশ্ন টশ্ন করলো। এখন প্লেনের একটা গোপন প্রশ্ন লাস্টে আছে, ওইটা বলতেছে রকেট ভাই একটা প্রশ্ন করি ভাই, প্লিজ মাইন্ড করেন না। আপনি আমি দুজনই তো আসলে আকাশে উড়ি, কিন্তু আমি এত স্লো যাই, আপনি এত তাড়াহুড়া কিসের, আপনি যে রওনা যে দেন একদম এত, মানে কেন এত তাড়াহুড়া কেন আপনার? পরে রকেট বলতেছে ভাই প্লেন শোন, তোর যদি আমার মতো পেছনে এরকম আগুন ধরায় দেওয়া হইতো না, তাহলে তুই বুঝতি আগুনের কি জ্বালা, তখন তুইও আমার মতো দৌড়ের উপরে থাকতি। তোর তো পেছনে আগুন জ্বলে না, ধোয়া বেরায়, তুই বুঝবি না। তো ওইরকম আর কি। গ্যারেজের ছেলেগুলারে দেখলে আমার কেন যেন মনে হয় যে ওদের মনে হয় ওরকম আগুন জ্বালায় দেওয়া হয়েছে। রাস্তা যেমনই হোক, ওরা মানে প্রত্যেকটা গিয়ারে একদম টপ এন্ড পর্যন্ত থ্রটল ধরতে হবে, ধৈরা দেন দেখতে হবে যে আসলে কি অবস্থা বাইকের। বাইক কি জোরে চালালে বা হাই থ্রটল দিলেই ওটার প্রবলেম সলভ হয়ে যায়, নাকি ওটার প্রবলেম বোঝা যায়, এই ব্যাপারটা আমি বুঝলাম না। আমার বাইক তো আমি জীবনে আসলে কাউরে চালাইতে দেই না, কোনো গ্যারেজের ছেলেরা এখন আর চালাইতে দেয় না। আগে যখন প্রথম বাইকিং করতাম 10 বছর 15 বছর আগে, তখন এগুলো আমারটা নিয়েও করতো। বাট এখন আমার যে প্রবলেম, আমি বলি এটা এইভাবে এভাবে সলভ করে দাও, সলভ করে দেয়, দেন আমি চেক করি। কারণ ও চেক করে তো ভালোই বলবে। একটা জিনিস মনে রাখবেন, আপনার বাইক যেই মিস্ত্রি ঠিক করবে, সে তো ঠিক করে এসে টেস্ট রাইড দিবে, টেস্ট রাইড দিয়ে তো বলবেই ঠিক হয়ে গেছে, তাই না? তো লাভ কি? আপনি যে প্রবলেমটা নিয়ে ওইখানে গেছেন, সেই প্রবলেমটা ঠিক হয়েছে কিনা এটা তো টেস্ট রাইড আপনাকে দিয়ে দেখতে হবে যে প্রবলেম ঠিক হয়েছে কিনা। যদি প্রবলেম ঠিক হয় তাহলে সুবহানাল্লাহ, আর যদি ঠিক না হয় তাহলে ওইটা আরেকবার ধরতে হবে, তাই না? এই হলো ব্যাপার। এই জন্য বাইক টেস্ট রাইড অলওয়েজ নিজে দিয়ে বোঝার চেষ্টা করবেন সমস্যা কি। আর ওই যে গ্যারেজে নিয়েই বলবেন না যে ভাই আমার বাইকটা একটু টেস্ট রাইড দিয়ে দেখেন তো কোনো সমস্যা আছে কিনা।
সে তার সুবিধা মতো সমস্যা বের করবে এবং আপনার মানি ব্যাগের একটা বড় অঙ্ক বের করে নিয়ে যাবে। আপনার বাইকে যদি আপনি সমস্যা নাই পান, ভাই আপনার বাইকে সমস্যাই নয়, তো আপনি কেন সার্ভিস করবেন বা কেন আপনি ওটারে ঠিক করতে নিয়ে গেছেন? একটা জেনারেল চেক আপ প্রতি 3 থেকে 5,000 কিলোতে করা লাগে, ওইটা ডিফারেন্ট ব্যাপার। বাট আপনার বাইকে কোনো সমস্যা নাই, তারপরে আপনি 2 দিন পর গ্যারেজে নিয়ে যেতেছেন, তাহলে তো সমস্যা। আজকে আমার একটা ফোন আসছে, ফোনটা আসছে কোনো এক সাবস্ক্রাইবার ভাই আমাকে ফোন দিছে বেশ দূর দূরান্ত থেকে, কোনোভাবে আমার নাম্বার জোগাড় করছে। আমি বলতেছে ভাই আমার বাইকের কিলো হচ্ছে 1500, আমার বাইকে এখন কি কি সার্ভিস করাইতে হবে, কি কি জিনিস নষ্ট হতে পারে, কি কি জিনিস চেঞ্জ করতে হবে। এই ভাইয়ের ব্যাপারটা বাদই দিলাম। আমাকে মাঝে মধ্যে অনেকে তো জানে যে আমি বাইক ফেরিতে বসি, মানে সন্ধ্যার পরে অনেক সময় বসি, অনেকেই আসে এরকম 2000, 2500, 2200, 3000, 1000, 1500 কিলোর বাইক নিয়ে এসে আমাকে এই প্রশ্নটাই করে যে ভাই আমার বাইক কিনছি এই তো মাস 2 হইলো, 1 মাস হইলো, 2 মাস 3 মাস হইলো, কী কী জিনিস চেঞ্জ করতে হবে ভাই, একটু চালায় দেখেন না কী কী নষ্ট হয়েছে, কী কী জিনিস সার্ভিস করাইতে হবে। মানে অলওয়েজ আমরা একটা বাইক কিনে এই ধান্দায় থাকি যে আমাদের বাইকটা কখন নষ্ট হবে, কখন ঠিক করতে হবে। প্রথম দিকে এরকম হয়, নতুন নতুন কোনো কিছু হইলে ওটা নতুন নতুন দাঁড়িয়ে উঠলে বারে বারে শেভ করতে ইচ্ছে হয়, এটা নর্মাল একটা ব্যাপার। তো নতুন নতুন বাইক কিনছে তো মনে করে যে আরে বাইক গ্যারেজে নিতে হবে, ওই যে দেখছি মানুষকে গ্যারেজে নেয়, ইঞ্জিন অয়েল বদলায়, এই বদলায় সেই বদলায়, আমার কেন এগুলো করতে হয় না? বাট এগুলো একসময় আপনার লাইফে প্যারা হয়ে দাঁড়াবে। এই তুই বসে আসুস কেন? ওকে মানুষের মতো বসে আছে। প্যারাটা কীরকম হবে, এখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করা খুব আনন্দের, একটা বল রেসার নষ্ট হয়েছে চেঞ্জ করা খুব আনন্দের, চাকায় হাওয়া গেছে হাওয়া দেওয়া খুব আনন্দের। চালান না 2-3 বছর, তারপরে মনে হবে যে বাইকে খরচ না আসলেই ভালো। এখন যেটা আমাদের মনে হয় যে বাইক ওয়ার্কশপে না নেওয়া গেলে ভালো, বাইকে কোনো খরচ না আসলে ভালো, বাইক যদি একদম সুন্দর সার্ভিস দেয় ওটাই হলো ভালো। ওটা প্রথম দিকে বুঝি না ভাই, সত্যি কথা। এটা আমারও ছিল। আমি যখন প্রথম দিকে ভ্লগ শুরু করি, প্রাবজ্যোতরে দেখতাম প্রাবজ্যোতকে যে ও বাইকের চেন সেট বদলাইতো, এই করতো সেই করতো, পুরান একটা বাইক ছিল, অনেক কিছু বদলাইতে হইতো, ওগুলো শেয়ার করতো। আর আমার মনে হয়তো প্রথমে বাইক কিনে, আমি কিনছিলাম ভাই 3800 কিলোর বাইক না 3400 কিলোর বাইক, আমার তো কিছু চেঞ্জ করা লাগে না। আমি চিন্তা করতাম প্রাবজ্যোতের চেঞ্জ করতে হলো, আমার চেনটা যে কবে চেঞ্জ করতে হবে, আমি এরকম একটা কন্টেন্ট বানাবো। মানে চিন্তাটা করেন, অবস্থাটা চিন্তা করেন, নতুন নতুন দাঁড়িয়ে উঠছে, বারে বারে চাচতে ইচ্ছে হইতেছে, তো ওই হলো অবস্থা। আর এখন আমার মনে হয় যে একটা চেনে আমি যদি চেঞ্জ না করে 20,000 কিলো বা 30,000 কিলো চালাইতে পারি 20,000 কিলোর জায়গায়, এটাই তো আমার একটা কন্টেন্ট, যে একটা চেন দিয়ে আমি 30,000 কিলো চালাইতে পারলাম, কিভাবে চেন মেনটেন করছি, কেন এত কিলো আমি বেশি চালাইতে পারলাম, এটাই তো আমার কন্টেন্ট হইতে পারে। বাট প্রথম দিকে আমরা এই জিনিসগুলো বুঝি না, মানুষকে কপি করার চেষ্টা করি, যে যা করে ওইটাই মনে করি আমি করব। একটা জিনিস মনে রাখবেন ভাই, পরের বউ বলে সুন্দরই লাগে, নিজেরটার দাম নিজে দেই না। বাট উচিত হচ্ছে নিজের বউকে দাম দেওয়া, কারণ আপনার বউ আপনার সংসারটা গুছায় রাখে, পরের বউ রাখে না। সুন্দর করে সেজে গুজে আপনার সামনে উপস্থাপন হবে মানুষের জিনিস বা মানুষের, মানে অন্য মানুষ যেটা পর মানুষ, বাট নিজস্ব মানুষ ওইভাবে সেজে গুজে সবসময় থাকবে না। তো এই কারণে আমরা অনেক সময় ভ্যালু দেই না। বাট বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজন যে জিনিসটা, সেটা হলো নিজস্ব মানুষ। এজন্য নিজস্ব মানুষকে অলওয়েজ রেসপেক্ট করা উচিত, শ্রদ্ধা করা উচিত, ভ্যালু দেওয়া উচিত। যাকে এই কথা বলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি। এখন বলতে পারেন যে ভিডিও শেষ করে দিতেছি, আজকে ট্যুর কেন দেখাইতেছি না? ট্যুর দেখাবো ভাই, ভিডিও শেষে ওইখানে যে যাবো ওইটার কয়েকটা ফুটেজ আমি অ্যাড করে দিব। এখন বিদায় নিয়ে নিতেছি, কারণ সন্ধ্যার পরে যাবো, তো অন্ধকারে না করতে পারবো মোটো ব্লগ না, ওইখানের কোনো কিছু ঠিকঠাক মতো কোনো কিছুই আসবে না। এই জন্য ইন্টারেস্টিং কোনো কিছু হলে ওগুলা ভিডিও লাস্টে শেয়ার করে দিতেছি। তাহলে আজকের ভিডিও এতটুকুই। প্র্যাকটিস ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। তাহলে দেখা হচ্ছে সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিওতে আমি না আসতেছি, পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ভুল হয়ে যায়, দেখছেন বুড়া হয়ে গেলাম নাকি? যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boy.